কলকাতার এক ঘন কুয়াশায় ঢাকা শীতের সকাল। হালকা বৃষ্টির ছাঁট রাস্তায় ভাসছিল, আর এসএসকেএম হাসপাতালের বাইরে মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছিল। সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা নিজ নিজ ফাইল হাতে ভেতরে যাচ্ছিলেন। কেউ আশা নিয়ে এসেছিল, তো কেউ নিজের চিকিৎসার অপেক্ষায় ছিল। সেই ভিড় থেকে কিছুটা দূরে ফুটপাথের ধারে এক ব্যক্তি ছেঁড়া পুরনো জ্যাকেট জড়িয়ে বসেছিল। তার হাতে ছিল একটা পুরনো টিন, যাতে কয়েকটা মুদ্রা পড়েছিল। তার মুখে ক্লান্তি, চোখে শূন্যতা আর জীবন থেকে হেরে যাওয়ার যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার নাম ছিল রাহুল। সেই রাহুল যে একসময় বড় স্বপ্ন দেখা, আত্মবিশ্বাসে ভরপুর এবং হাসিখুশি একজন মানুষ ছিল। কিন্তু আজ পরিস্থিতি তাকে এমনভাবে ভেঙে দিয়েছিল যে মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তার জামাকাপড় নোংরা ছিল, চুল অবিন্যস্ত ছিল, আর শরীর দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তার চোখে যে কষ্ট ছিল, তা কোনো গভীর অতীতের গল্প শোনাচ্ছিল। এমন সময় একটি সাদা চকচকে গাড়ি হাসপাতালের গেটে এসে থামল। গাড়ি থেকে এক বলিষ্ঠ ও আত্মবিশ্বাসী মহিলা নামলেন। শাড়িটি অত্যন্ত রুচিশীলভাবে পরা, মুখে তেজ আর চোখে এক আলাদা গাম্ভীর্য। ইনি ছিলেন ডক্টর অরুণিমা সেন, এসএসকেএম হাসপাতালের নামকরা কার্ডিওলজিস্ট এবং হার্ট ডিপার্টমেন্টের প্রধান। তিনি গাড়ি থেকে নামামাত্রই আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ সম্মানে মাথা নত করতে লাগল। তার পদক্ষেপ ছিল দ্রুত, কিন্তু হঠাৎ তার নজর ফুটপাথে বসে থাকা ওই অসহায় মানুষটির উপর পড়ল, এবং এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। তার চোখ যেন জমে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল, কারণ সে কোনো অজানা মানুষ ছিল না। সে ছিল রাহুল, তার ডিভোর্স হওয়া স্বামী। এক পলকে অতীতের সমস্ত স্মৃতি তার সামনে ভেসে উঠল। সেই দিনটি যখন তিনি রাহুলকে বিয়ে করেছিলেন, সেই প্রতিশ্রুতি, সেই স্বপ্ন, আর তারপর সেই তিক্ত সত্য যা তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছিল। রাহুলও যেন তার দৃষ্টি অনুভব করতে পারল। সে ধীরে ধীরে মাথা তুলল এবং যেমনই তার নজর অরুণিমার ওপর পড়ল, তার চোখে লজ্জা, অনুশোচনা আর যন্ত্রণা একসঙ্গে ধরা পড়ল। কিন্তু সে কিছুই বলল না, শুধু মাথা নিচু করে নিল, যেন সে নিজেকে তার সামনে দেখানোর যোগ্য মনে করছিল না। অরুণিমার ভেতরে আবেগের ঝড় চলছিল। একদিকে তার ডাক্তারের কঠোর রূপ, যা বলছিল যে এটি সেই মানুষ যে তাকে কখনো বোঝেনি, যে তাকে একা ছেড়ে দিয়েছিল। আর অন্যদিকে তার মন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এটিই সেই মানুষ যাকে তিনি একসময় মন থেকে ভালোবেসেছিলেন। কিছুক্ষণ তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন এবং তারপর কিছু না বলে ভেতরে চলে গেলেন। কিন্তু সেদিন অপারেশন থিয়েটারে বসেও তার মন বারবার ওই ফুটপাথের দিকেই চলে যাচ্ছিল। রাহুলের নত দৃষ্টি আর তার ভেঙে পড়া অবস্থা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। দুপুর পর্যন্ত তিনি অনেক রুগী দেখলেন এবং অনেক অপারেশনের পরামর্শ দিলেন, কিন্তু নিজের মনের মামলার রায় দিতে পারলেন না। সন্ধ্যায় যখন তিনি আবার বাইরে এলেন, তার নজর আবার সেই জায়গাতেই গেল। রাহুল তখনও সেখানেই বসেছিল। শীত আরও বেড়ে গিয়েছিল, কিন্তু তার কাছে কোনো ভালো পোশাক ছিল না। এবার অরুণিমা নিজেকে সামলাতে পারলেন না এবং তার পদক্ষেপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগল। রাহুল তাকে কাছে আসতে দেখামাত্রই ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন সে তার সঙ্গে চোখ মেলানোর সাহস সঞ্চয় করতে পারছিল না। অরুণিমা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর অরুণিমা ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, রাহুল, তোমার এই হাল কিভাবে হল? রাহুল ধীরে ধীরে চোখ তুলল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক ভাঙা হাসি। সে বলল, কর্মফল অরুণিমা, দেরিতে হলেও মিলে গেল। অরুণিমার মন কেঁদে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে ভিক্ষা করছ? রাহুল টিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, জীবন এটাই শিখিয়ে দিল। সেই মুহূর্তে অরুণিমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু তিনি নিজের মুখে কোনো ভাব প্রকাশ হতে দিলেন না। তিনি নিজের পার্স থেকে টাকা বের করলেন, কিন্তু যখনই সেটা রাহুলের দিকে বাড়াতে গেলেন, তার হাত হঠাৎ থমকে গেল। তার মনে একটি প্রশ্ন জাগল যে তিনি কি শুধু টাকা দিয়ে নিজের অতীত থেকে মুক্তি পেয়ে যাবেন। আর ঠিক সেই মুহূর্তে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার ও রাহুলের জীবন বদলে দেওয়ার মতো ছিল। কলকাতার সেই ঠান্ডা সন্ধ্যা। হাসপাতালের বাইরে হালকা কুয়াশা আবার ছড়াতে শুরু করেছিল,
এবং রাস্তার আলোগুলো জ্বলে উঠেছিল। মানুষ ধীরে ধীরে নিজের বাড়ির দিকে ফিরছিল, কিন্তু ওই ফুটপাথে সময় যেন থমকে গিয়েছিল। অরুণিমা তখনও রাহুলের সামনে দাঁড়িয়েছিলেন এবং তার হাতে ধরা টাকাগুলো হাওয়ায় থমকেছিল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তারপর অরুণিমা ধীরে ধীরে নিজের হাত নামিয়ে নিলেন। তার মুখে এখন কোনো কঠোরতা ছিল না, বরং এক অদ্ভুত ভারসাম্য ছিল, যেন কোনো ডাক্তার নিজেরই মনের রায় শোনাতে চলেছেন। তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমি তোমাকে টাকা দেব না রাহুল। এ কথা শুনে রাহুল এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। সে ভেবেছিল তিনি তাকে কিছু টাকা দেবেন আর চলে যাবেন, যেমন বাকিরা করে। কিন্তু এই উত্তর তার কাছে অভাবনীয় ছিল। সে হালকা হাসির সঙ্গে বলল, ঠিক আছে, এমনিতেও আমি এই যোগ্য নই যে তোমার থেকে কিছু নিতে পারি। অরুণিমা তার কথা না শোনার ভান করে বললেন, কিন্তু আমি তোমাকে এখানে এভাবে ফেলে রেখে যেতে পারি না। রাহুল তৎক্ষণাৎ মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে প্রশ্ন ছিল। অরুণিমা তার কঠোর কিন্তু সংবেদনশীল কণ্ঠে বললেন, কাল সকাল ৯টায় আমার বাড়িতে চলে এসো। রাহুলের মুখে বিস্ময় পরিষ্কার ফুটে উঠল। সে তোতলামি করে বলল, তুমি তুমি আমাকে তোমার বাড়িতে ডাকছ? অরুণিমা সোজাসুজি উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু দয়ার জন্য নয়, একটা সুযোগ দেওয়ার জন্য। রাহুলের চোখ জলে ভরে এলো। সে নিচু স্বরে বলল, আমি তার যোগ্য নই অরুণিমা। আমি তোমার সঙ্গে যা করেছি তার কথা শেষ হওয়ার আগেই অরুণিমা তাকে থামিয়ে দিয়ে বললেন, যা হয়েছে তা অতীত। আর আমি একজন ডাক্তার, আমার প্রতিটি রোগীর দুই পক্ষ শোনার অভ্যেস আছে। কিন্তু আমাদের সম্পর্কের মামলাটা কোনোদিন পুরোপুরি শোনাই হয়নি। এ কথা শুনে রাহুল পুরোপুরি ভেঙে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে নিজের কাঁপা হাত দিয়ে মুখ ঢেকে নিল। আশেপাশে দিয়ে যাওয়া মানুষ এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এটি শুধু একজন ডাক্তার আর একজন অসহায়ের দেখা হওয়া নয়, বরং দুটো ভেঙে যাওয়া সম্পর্কের মুখোমুখি হওয়া ছিল। অরুণিমা নিজের পার্স থেকে একটি কার্ড বের করলেন আর রাহুলের পাশে রেখে দিলেন। তারপর বললেন, কাল এসো যদি সত্যিই নিজেকে বদলাতে চাও। এতটুকু বলে তিনি ঘুরলেন এবং নিজের গাড়ির দিকে এগিয়ে গেলেন। রাহুল সেখানেই বসে রইল। তার হাতে সেই ছোট কার্ডটা ছিল, কিন্তু তার কাছে ওটা ছিল এক নতুন জীবনের দরজা। সারা রাত সে ঘুমোতে পারল না। কখনো সে নিজের অতীত মনে করত, তো কখনো অরুণিমার কথা ভাবত। তার মনে পড়ল কিভাবে সে নিজের ভুলগুলো দিয়ে নিজের সাজানো সংসার ভেঙে দিয়েছিল, কিভাবে তার অহংকার আর ভুল সিদ্ধান্ত সব কিছু কেড়ে নিয়েছিল। সকালের প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই সে এক সিদ্ধান্ত নিয়ে নিল। সে আর পালাবে না, বরং নিজের অতীতের মোকাবিলা করবে। পরের দিন সকালে যখন সূর্য উঠল, রাহুল নিজেকে কিছুটা সামলে নিল। সে পাশের কল থেকে জল নিয়ে নিজের মুখ ধুল, নিজের নোংরা জামাকাপড় যতটা সম্ভব ঠিক করল এবং ধীরে ধীরে সেই ঠিকানার দিকে চলতে শুরু করল যা কার্ডে লেখা ছিল। তার প্রতিটা পদক্ষেপ ভয় আর আশার মাঝে দুলছিল। ওদিকে অরুণিমা নিজের বাড়িতে বসেছিলেন, কিন্তু তার মনও শান্ত ছিল না। তিনি এক অনেক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন এক সিদ্ধান্ত যা তার কেরিয়ার, তার সম্মান আর তার জীবনের ওপর প্রভাব ফেলতে পারত। কিন্তু তবুও তার ভেতর থেকে একটা আওয়াজ আসছিল যে এটাই সঠিক। কিছুক্ষণের মধ্যেই গেটে ঘণ্টি বাজল। কাজের লোক এসে জানাল, ম্যাডাম, বাইরে এক লোক এসেছে, বলছে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। অরুণিমা দেরি না করে বললেন, ওকে ভেতরে নিয়ে এসো। কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুল তার সামনে দাঁড়িয়েছিল, মাথা নত, চোখে দ্বিধা আর মনে হাজারো প্রশ্ন। অরুণিমা তাকে খুঁটিয়ে দেখলেন এবং তারপর বললেন, আজ থেকে তোমার জীবন বদলাতে চলেছে রাহুল, কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে। রাহুল তৎক্ষণাৎ মাথা তুলল এবং জিজ্ঞেস করল, কেমন শর্ত? অরুণিমার চোখে এই সময় ডাক্তারের কঠোর রূপ পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, তোমাকে আমার কথা মানতে হবে, কোনো প্রশ্ন করা ছাড়াই। আর এটাই সেই শর্ত ছিল যা আগামী দিনে রাহুলের জীবনকে এক নতুন দিশা দিতে চলেছিল। কিন্তু সে কি এই শর্ত পালন করতে পারবে, নাকি তার অতীত আবার তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে? সকালের হালকা রোদ বাড়ির বড় লনে ছড়িয়ে পড়েছিল, আর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। রাহুল তখনও দরজার কাছে দাঁড়িয়েছিল। তার হাত হালকা কাঁপছিল আর বুক দুরুদুরু করছিল। তার সামনে দাঁড়িয়েছিলেন সেই অরুণিমা,
যে কখনো তার স্ত্রী ছিলেন, আর আজ একজন কঠোর ডাক্তার। তার মুখে আবেগ নয়, বরং সিদ্ধান্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমার শর্ত খুব সহজ, কিন্তু পালন করা খুব কঠিন। রাহুল দেরি না করে মাথা নত করল আর বলল, আমি সব শর্ত মানতে রাজি আছি, শুধু একটা সুযোগ দাও। অরুণিমা তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু একজন কাজের লোকের মতো। একথা শোনামাত্রই রাহুলের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হল সম্ভবত সে ভুল শুনেছে, কিন্তু অরুণিমার মুখ বলছিল যে এটি কোনো মজা ছিল না। তিনি আরও বললেন, তোমাকে সেই কাজগুলোই করতে হবে যা এখানকার কাজের লোকেরা করে, ঝাড়ু পোছা, রান্নাঘরের কাজ, বাসন মাজা, পরিষ্কার করা, সব কিছু। আর বিনিময়ে তুমি শুধু খাবার আর থাকার জায়গা পাবে। রাহুলের ভেতরে যেন তুফান উঠে গেল। এক সময় ছিল যখন সে নিজেকে খুব বড় মনে করত, আর আজ সেই মানুষটাকেই নিজের স্ত্রীর বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে। তার অহংকার, তার পুরনো চিন্তাভাবনা, সব কিছু একসঙ্গে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ সে চুপ করে রইল, তারপর তার চোখে জল চলে এলো। সে নিচু স্বরে বলল, সম্ভবত এটাই আমার কর্মের সাজা। অরুণিমা কঠোরভাবে বললেন, এটি সাজা নয়, এটি তোমার নিজেকে বদলানোর সুযোগ। রাহুল মাথা নিচু করে বলল, আমি রাজি। কথা শুনে অরুণিমা কাজের লোককে ডাক দিলেন আর বললেন, একে পেছনের ঘরে থাকার জায়গা দাও, আর আজ থেকে এও কাজ করবে। কাজের লোক অবাক হয়ে রাহুলকে দেখল, কিন্তু কিছু বলল না। রাহুল ধীরে ধীরে তার পেছনে চলতে লাগল। প্রতিটা পদক্ষেপের সঙ্গে তার অতীতের স্মৃতি তাকে কষ্ট দিতে লাগল। তার মনে পড়ল কিভাবে সে একসময় অরুণিমাকে ছোট মনে করেছিল, কিভাবে তার স্বপ্নের মজা উড়িয়েছিল। আর আজ সেই নারীই তার সামনে দাঁড়িয়েছিলেন একজন ডাক্তার হয়ে, আর সে নিজে একজন কাজের লোক হতে যাচ্ছিল। ঘরে পৌঁছে সে চারদিকে তাকাল। ছোট একটা ঘর ছিল, একটা পুরনো বিছানা আর একটা কোণ যেখানে তার জামাকাপড় রাখা যেতে পারত। কিন্তু তার জন্য এটাও অনেক ছিল, কারণ গতকাল পর্যন্ত তো তার কাছে কিছুই ছিল না। সেই সময় কাজের লোক তাকে একটি বালতি আর কাপড় দিয়ে বলল, চলো কাজ শুরু করো, এখানে দয়া নয়, কাজ চলে। রাহুল কিছু না বলে মাথা নাড়ল এবং কাজে লেগে গেল। সে ঝাড়ু দিতে লাগল, মেঝে পরিষ্কার করতে লাগল। তার হাত কাঁপছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত জেদ ছিল যে সে এবার আর পিছিয়ে আসবে না। ওদিকে অরুণিমা নিজের ঘরের জানালা থেকে এইসব দেখছিলেন। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু মনের ভেতরে আবেগের ঝড় চলছিল। তিনি নিজেকে বোঝাচ্ছিলেন যে এটাই ঠিক, রাহুলকে তার ভুলগুলো উপলব্ধি করানোর এটাই একমাত্র পথ। সারা দিন রাহুল কাজ করতে থাকল। দুপুরে যখন তাকে খাবার দেওয়া হলো, সে প্রথমবার এতটা শান্তিতে খাবার খেল। প্রতিটা গ্রাস তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। সন্ধে হতে হতে তার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। রাতে যখন সে নিজের ছোট ঘরে শুয়েছিল, তার চোখে ঘুম ছিল না, বরং ছিল চিন্তা। সে নিজেকে বলল, যদি আমি আবার বাঁচার সুযোগ পেয়ে থাকি, তবে আমি একে নষ্ট করব না। ওদিকে অরুণিমাও নিজের ঘরে বসেছিলেন। তিনি জানালার বাইরে তাকালেন আর ধীরে ধীরে বললেন, এখন দেখার বিষয় রাহুল তুমি সত্যিই বদলেছ নাকি এসবই শুধু সময়ের খেলা। কিন্তু তিনি জানতেন না যে এই সিদ্ধান্ত শুধু রাহুলেরই নয়, বরং তার নিজের জীবনের মোড়ও ঘুরিয়ে দেবে। দিন ধীরে ধীরে কাটতে লাগল। রাহুল এখন সেই বাড়ির অংশ হয়ে গিয়েছিল, কিন্তু একজন কাজের লোক হিসাবে। সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত, সারা বাড়ি পরিষ্কার করত, রান্নাঘরের কাজ করত, কাপড় কাচত, আর সব কাজ কোনো অভিযোগ ছাড়াই করত। তার হাতে কড়া পড়ে গিয়েছিল, শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে কখনো হার মানেনি। প্রতিদিন তার ভেতরে একটা পরিবর্তন আসছিল। তার অহংকার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, আর তার জায়গায় এক নতুন বিনম্রতা জন্ম নিচ্ছিল। ওদিকে অরুণিমা প্রতিদিন তাকে দেখতেন, কিন্তু কখনো তার সঙ্গে খুব একটা কথা বলতেন না। তার মুখে তখনও সেই কঠোরতা বজায় ছিল, কিন্তু তার মনে কিছু একটা বদলাচ্ছিল। এক সন্ধে যখন সূর্য ডুবছিল আর আকাশ হালকা কমলা রঙে রাঙিয়ে গিয়েছিল, অরুণিমা নিজের ঘরের জানালার কাছে দাঁড়িয়েছিলেন। তার নজর নিচে লনে কাজ করা রাহুলের ওপর পড়ল। সে ক্লান্ত ছিল, কিন্তু তবুও পুরোপুরি মন দিয়ে কাজ করছিল। সেই মুহূর্তে অরুণিমার মনে এক হালকা চিনচিনে ব্যথা অনুভব হল। তার সেই সময়ের কথা মনে পড়ল যখন এই রাহুলই তার সঙ্গে হাসত, তার জন্য চা বানাত, আর তার প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রাখত। কিন্তু সেই স্মৃতিই আবার তাকে সেই তিক্ত সত্যের দিকে নিয়ে গেল, যা তাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল।
হঠাৎ তার মাথায় একটা পুরনো দৃশ্য ঝলক দিয়ে উঠল। সেই রাত যখন সব কিছু বদলে গিয়েছিল। সেই রাতে অরুণিমা রাহুলের ফোনে এক মেয়ের মেসেজ দেখেছিলেন। মন ভেঙে গিয়েছিল তার। তিনি রাহুলকে প্রশ্ন করেছিলেন, কিন্তু রাহুল রাগের মাথায় তাকেই ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। কথা এতটাই বেড়ে গিয়েছিল যে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল এবং শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল। অরুণিমা কখনো সেই সত্যকে পুরোপুরি বোঝার চেষ্টা করেননি, কারণ সেই সময় তার যন্ত্রণা এত গভীর ছিল যে তিনি শুধু প্রতারণাই দেখতে পেয়েছিলেন। ওদিকে রাহুলও সেই অতীতের সঙ্গে প্রতিদিন লড়াই করত। একদিন সে যখন রান্নাঘরে বাসন মাজছিল, তখনই হঠাৎ তার নজর অরুণিমার ওপর পড়ল। তিনি দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিলেন। কয়েক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল, কিন্তু তারপর অরুণিমা নজর সরিয়ে নিলেন। সেই মুহূর্তে রাহুল সাহস সঞ্চয় করে নিচু স্বরে বলল, অরুণিমা, আমি কি তোমাকে কিছু বলতে পারি? অরুণিমা থেমে গেলেন, কিন্তু তিনি তার দিকে ঘুরে তাকালেন না। রাহুল কাঁপা গলায় বলল, যা কিছু হয়েছিল তা সেরকম ছিল না যেমনটা তুমি বুঝেছিলে। এ কথা শুনে অরুণিমার হৃৎস্পন্দন বেড়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় বললেন, এখন এসব কথার কোনো মানে নেই। রাহুল প্রথমবার কিছুটা জোর দিয়ে বলল, মানে আছে, কারণ তুমি কোনোদিন আমার কথা শোনোইনি। এ কথা শোনামাত্র অরুণিমার রাগে তার দিকে ঘুরলেন। তার চোখে যন্ত্রণা আর রাগ দুটোই ছিল। তিনি বললেন, কি শুনতাম আমি? ওই মেসেজগুলো যা আমি নিজের চোখে দেখেছিলাম? রাহুল দীর্ঘশ্বাস নিল এবং বলল, ওই মেয়েটি আমার বোন ছিল, যাকে আমি অনেক বছর আগে ঘর থেকে বের করে দিয়েছিলাম। ও সাহায্য চাইছিল। এই কথা শুনে অরুণিমা যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। তার মাথায় সব কিছু ঘুরপাক খেতে লাগল। তিনি কাঁপা গলায় বললেন, তাহলে তুমি আমাকে বললেনি কেন? রাহুল মাথা নিচু করে নিল এবং বলল, কারণ সেই সময় আমার অহংকার আমার ভালোবাসার চেয়ে বড় ছিল। আমার মনে হয়েছিল যে আমার সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে অরুণিমার চোখে জল চলে এলো, কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন। তিনি কঠোর গলায় বললেন, এখন এই সব বলে কি লাভ? যা ভেঙে গেছে তা আর ফিরে আসতে পারে না। রাহুল ধীরে ধীরে বলল, আমি কিছু ফেরত চাইছি না, শুধু চাইছি তুমি সত্যটা জানো। সেই দিনের পর দুজনের মধ্যে এক নতুন নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এই নিস্তব্ধতা আগের মতো ছিল না। এখন তাতে এক না বলা সত্য লুকিয়েছিল, এক অসমাপ্ত গল্প ছিল। অরুণিমা নিজের ঘরে গেলেন আর চেয়ারে বসে পড়লেন। তার মাথায় রাহুলের কথাগুলোই বাজছিল। তিনি কি সত্যিই পুরো কথা না শুনেই রায় দিয়ে দিয়েছিলেন? তার রায় কি ভুল ছিল? এই প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওদিকে রাহুল নিজের ঘরে বসে আকাশের দিকে তাকাল। তার মুখে তখনও যন্ত্রণা ছিল, কিন্তু এক হালকা আশাও ছিল। তবে তারা জানত না যে এই সত্যটি কেবল শুরু ছিল, কারণ আগামী দিনে এমন এক রহস্য সামনে আসতে চলেছিল যা তাদের সম্পর্কের ভিত নাড়িয়ে দেবে এবং তাদের জীবনকে এক নতুন মোড় দেবে। সেই রাতের পর সব কিছু বদলে গিয়েছিল। বাড়ির দেয়ালগুলো একই ছিল, মানুষগুলো এক ছিল, কিন্তু পরিবেশে এক অদ্ভুত ভার নেমে এসেছিল। অরুণিমা এখন আর আগের মতো কঠোর থাকতে পারছিলেন না, আর রাহুলকে এখন আর আগের মতো বিধ্বস্ত দেখাচ্ছিল না। দুজনের মধ্যে এক না বলা সম্পর্ক আবার নিঃশ্বাস নিতে শুরু করেছিল, কিন্তু একই সঙ্গে এক গভীর নীরবতাও ছিল, যা প্রতি মুহূর্তে তাদের মনে করিয়ে দিচ্ছিল যে তাদের মধ্যে কত কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। পরের দিন সকালে যখন রাহুল বরাবরের মতো কাজ করছিল, তখনই গেটে কারোর জোরে জোরে চিৎকার করার শব্দ এলো। কাজের লোক এসে বলল, দরজা খোলার পর বাইরে এক মহিলা দাঁড়িয়েছিল। তার মুখে ঘাবড়ানি আর চোখে জল। সে সোজা ভেতরে দৌড়ে এলো এবং যেমনই তার নজর রাহুলের উপর পড়ল, সে ডুকরে কাঁদতে লাগল। রাহুল তাকে দেখে যেন পাথর হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল আর চোখ ফেটে জল এলো। সেই মহিলা অন্য কেউ নয়, বরং রাহুলের সেই বোন ছিল যার কথা সে অরুণিমাকে বলেছিল। সে দৌড়ে রাহুলের কাছে এলো এবং তার পায়ে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে আপনার জীবন বরবাদ হয়ে গেল। এই দৃশ্য দেখে অরুণিমাও সেখানে এসে দাঁড়িয়ে পড়লেন। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। তিনি প্রথমবার ওই মহিলাকে দেখলেন, আর তার মনে হাজারো প্রশ্ন জাগতে লাগল। রাহুল কাপা হাতে নিজের বোনকে তুলল এবং বলল, না, এতে তোমার কোনো ভুল নেই, ভুল আমারই ছিল। কিন্তু তার বোন মাথা নেড়ে বলল,
না দাদা, যদি আমি সেদিন ওই মেসেজ না করতাম, যদি আমি আপনাকে ওই অবস্থায় সাহায্যের জন্য না ডাকতাম, তবে হয়তো বৌদি আপনাকে ভুল বুঝতেন না। কথা শুনে অরুণিমার বুক কেঁপে উঠল। এখন তিনি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিলেন। তিনি এগিয়ে এলেন এবং গম্ভীর গলায় বললেন, সত্যিটা কি, পরিষ্কার করে বলো। রাহুলের বোন চোখের জল মুছে বলল, সেদিন আমি খুব বিপদে পড়েছিলাম। কিছু লোক আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। আমার টাকার খুব দরকার ছিল। আমি দাদাকে মেসেজ করেছিলাম, কিন্তু তিনি রাগের মাথায় আমাকে প্রথমে না বলে দিয়েছিলেন। পরে যখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তখন তিনি আমাকে সাহায্য করতে এসেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে থামল, তার গলা বুঝে গিয়েছিল। সে আরও বলল, ঠিক সেই দিনই আপনি তার ফোনে আমার মেসেজ দেখেছিলেন আর সব কিছু ভুল বুঝেছিলেন। দাদা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার অহংকার তাকে আটকে দিয়েছিল। কথা শুনে অরুণিমার চোখ দিয়ে জল বইতে লাগল। তার মন যেন ভেতর থেকে ভেঙে গিয়েছিল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি সত্যিই পুরো সত্য না জেনে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম? সেই মুহূর্তে নিজের সিদ্ধান্তের জন্য তার অনুশোচনা হতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডিভোর্স হয়ে গিয়েছিল, সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, আর জীবন অনেক দূরে এগিয়ে গিয়েছিল। কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গিয়েছিল? এই প্রশ্ন এখন তার মনকে কুয়ে খাচ্ছিল। ওদিকে রাহুল তার বোনকে সামলাচ্ছিল, কিন্তু তার নজর বারবার অরুণিমার দিকে যাচ্ছিল। সে জানত যে এই সত্য তাকে ভেতর থেকে ভেঙে দেবে, কিন্তু সত্যটা তার জানা খুব জরুরি ছিল। কিছুক্ষণ পর তার বোন সেখান থেকে চলে গেল, কিন্তু সে নিজের পেছনে এমন এক তুফান রেখে গেল যা দুজনের জীবন নাড়িয়ে দিয়েছিল। সেই দিনের পর অরুণিমা নিজেকে নিজের ঘরে বন্ধ করে নিলেন। তিনি কারোর সঙ্গে কথা বললেন না। তিনি বারবার সেই মুহূর্তটার কথা ভাবছিলেন যখন তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন। আরাধ্য নজর সরিয়ে নিল। সেই মুহূর্তে রাঘব সাহস সঞ্চয় করে নিচু স্বরে বলল, আরাধ্য, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আরাধ্য থেমে গেল, কিন্তু সে তার দিকে ফিরে তাকাল না। রাঘব কাঁপানো গলায় বলল, যা কিছু হয়েছিল তা তেমন ছিল না যেমনটা তুমি বুঝেছিলে। এটা শুনে আরাধ্যর হার্টবিট বেড়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শীতল গলায় বলল, এখন এসব কথার কোনো মানে নেই। রাঘব প্রথমবার একটু জোর দিয়ে বলল, মানে আছে, কারণ তুমি কখনোই আমার কথা শোনোনি। এটা শুনতেই আরাধ্য রাগে তার দিকে ঘুরল। তার চোখে ব্যথা এবং রাগ দুটোই ছিল। সে বলল, কি শুনতাম আমি? ওই মেসেজগুলো যা আমি নিজের চোখে দেখেছিলাম? রাঘব গভীর শ্বাস নিল এবং বলল, ওই মেয়েটি আমার বোন ছিল, যাকে আমি অনেক বছর আগে বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। ও সাহায্য চাইছিল। এটা শুনে আরাধ্য যেন পাথরের মূর্তির মতো হয়ে গেল। তার মাথায় সবকিছু ঘুরতে লাগল। সে কাঁপানো গলায় বলল, তাহলে তুমি আমাকে বলনি কেন? রাঘব মাথা নিচু করে নিল এবং বলল, কারণ সেই সময় আমার অহংকার আমার ভালোবাসার চেয়ে বড় ছিল। আমার মনে হয়েছিল যে আমার সাফাই দেওয়ার দরকার নেই। এটা শুনে আরাধ্যর চোখে জল চলে এলো, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সে কঠোর গলায় বলল, এখন এইসব বলে কি লাভ? যা ভেঙে গেছে তা ফিরে আসতে পারে না। রাঘব ধীরে ধীরে বলল, আমি কিছু ফেরত চাইছি না, শুধু চাই তুমি সত্যিটা জানো। সেই দিনের পর দুজনের মধ্যে এক নতুন নীরবতা নেমে এলো। কিন্তু এই নীরবতা আগের মতো ছিল না। এখন তাতে এক না বলা সত্য লুকিয়েছিল, একটি অসম্পূর্ণ কাহিনী ছিল। আরাধ্য নিজের ঘরে গেল এবং চেয়ারে বসে পড়ল। তার মাথায় রাঘবের কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। সে কি সত্যি পুরো কথা না শুনেই সিদ্ধান্ত নিয়েছিল? তার সিদ্ধান্ত কি ভুল ছিল? এই প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। ওদিকে রাঘব নিজের ঘরে বসে আকাশের দিকে তাকাল। তার মুখে এখনও ব্যথা ছিল, কিন্তু এক হালকা আশাও ছিল। তবে তারা এটা জানত না যে এই সত্য শুধু শুরু মাত্র, কারণ সামনের দিনগুলোতে এমন এক রহস্য সামনে আসতে চলেছে যা তাদের সম্পর্কের গোড়া নাড়িয়ে দেবে এবং তাদের জীবনকে এক নতুন দিকে ঘুরিয়ে দেবে। সেই রাতের পর সবকিছু বদলে গিয়েছিল। বাংলোর দেয়ালগুলো একই ছিল, মানুষগুলোও একই ছিল, কিন্তু পরিবেশে এক অদ্ভুত বোঝা নেমে এসেছিল। আরাধ্য এখন আগের মতো শক্ত থাকতে পারছিল না, আর রাঘব এখন আগের মতো ভেঙে পড়া দেখাচ্ছিল না। দুজনের মধ্যে এক না বলা সম্পর্ক যেন ফের শ্বাস নিতে শুরু করেছিল, কিন্তু সাথে এক গভীর খামোশিও ছিল যা প্রতি মুহূর্তে তাদের মনে করিয়ে দিচ্ছিল যে তাদের মধ্যে কতটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। পরের দিন সকালে রাঘব যখন প্রতিদিনের মতো কাজ করছিল, তখনই গেটে কারোর জোরে জোরে চিৎকার করার শব্দ এলো। চাকর দরজা খুললে দেখা গেল বাইরে এক মহিলা দাঁড়িয়ে আছে, মুখে ঘাবড়ানি আর চোখে জল। সে সোজা ভেতরে ছুটে এলো
এবং যেমনই তার নজর রাঘবের উপর পড়ল সে ডুকরে কাঁদতে লাগল। রাঘব তাকে দেখে যেন পাথর হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল এবং চোখ ভরে এলো। ওই মহিলা অন্য কেউ নয়, বরং তার সেই বোন ছিল যার কথা সে আরাধ্যকে বলেছিল। সে দৌড়ে রাঘবের কাছে এলো এবং তার পায়ে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে আপনার জীবন বরবাদ হয়ে গেল। এই দৃশ্য দেখে আরাধ্য সেখানে এসে দাঁড়িয়ে পড়ল। তার হার্টবিট বেড়ে গিয়েছিল। সে প্রথমবার ওই মহিলাকে দেখল এবং তার মনে হাজারো প্রশ্ন জাগতে লাগল। রাঘব কাপা হাতে নিজের বোনকে তুলল এবং বলল, না, এতে তোমার কোনো ভুল নেই, ভুল আমার ছিল। কিন্তু তার বোন মাথা নেড়ে বলল, না ভাইয়া, যদি আমি সেদিন ওই মেসেজ না করতাম, যদি আমি আপনাকে ওই অবস্থায় সাহায্যের জন্য না ডাকতাম, তবে হয়তো ভাবি আপনাকে ভুল বুঝতেন না। এটা শুনে আরাধ্যর বুকটা যেন বসে গেল। এখন সে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিল। সে সামনে এগিয়ে এলো এবং গম্ভীর গলায় বলল, সত্য কি, পরিষ্কার করে বলো। রাঘবের বোন চোখের জল মুছে বলল, সেদিন আমি খুব বিপদে ছিলাম। কিছু লোক আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। আমার টাকার দরকার ছিল। আমি ভাইয়াকে মেসেজ করেছিলাম, কিন্তু উনি রেগে গিয়ে আমাকে প্রথমে মানা করে দিয়েছিলেন। পরে যখন ওনার নিজের ভুলের উপলব্ধি হল, তখন উনি আমাকে সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে থেমে গেল, তার গলা ধরে এসেছিল। সে আরও বলল, সেদিন আপনি ওনার ফোনে আমার মেসেজ দেখেছিলেন এবং সবকিছু ভুল বুঝেছিলেন। ভাইয়া কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ওনার অহংকার ওনাকে আটকে দিয়েছিল। এটা শুনে আরাধ্যর চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মন যেন ভেতর থেকে ভেঙে গিয়েছিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই পুরো সত্য না জেনে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম? সেই মুহূর্তে নিজের সিদ্ধান্তের জন্য তার অনুশোচনা হতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডিভোর্স হয়ে গিয়েছিল, সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, আর জীবন সামনে এগিয়ে গিয়েছিল। কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গিয়েছিল? এই প্রশ্ন এখন তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ওদিকে রাঘব তার বোনকে সামলাচ্ছিল, কিন্তু তার নজর বারবার আরাধ্যর দিকে যাচ্ছিল। সে জানত যে এই সত্য তাকে ভেতর থেকে ভেঙে দেবে, কিন্তু এটাও জরুরি ছিল যে সে সত্যিটা জানুক। কিছুক্ষণ পর তার বোন সেখান থেকে চলে গেল, কিন্তু সে নিজের পেছনে এমন এক তুফান রেখে গেল যা দুজনের জীবন নাড়িয়ে দিয়েছিল। সেই দিনের পর আরাধ্য নিজেকে নিজের ঘরে বন্ধ করে নিল। সে কারোর সাথে কথা বলেনি। সে বারবার সেই মুহূর্তকে মনে করছিল যখন সে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল। যদি সেদিন সে রাঘবের কথা শুনে নিত, যদি সে নিজের রাগকে একটু কন্ট্রোল করত, তবে হয়তো আজ তার জীবন অন্যরকম হতো। ওদিকে রাঘবও চুপ হয়ে গিয়েছিল। সে নিজের কাজ করা ছাড়েনি, কিন্তু এখন তার ভেতর এক ভয় ছিল যে এই সত্য যেন ফের তাদের মধ্যে দূরত্ব না বাড়িয়ে দেয়। বিকেলে আরাধ্য যখন নিজের ঘর থেকে বাইরে এলো, তখন তার মুখে এক আলাদা ভাব ছিল। সে সোজা রাঘবের কাছে গেল। রাঘব তাকে দেখল এবং মাথা নিচু করে নিল। কিছু মুহূর্ত দুজনের মধ্যে নিস্তব্ধতা রইল। তারপর আরাধ্য নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও রাঘব, আমি পুরো সত্য না জেনে তোমাকে ভুল বুঝেছিলাম। এটা শুনে রাঘব চমকে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা তুলল এবং বলল, না আরাধ্য, ভুল আমারও ছিল। যদি আমি সেদিন আমার অহংকার ছেড়ে দিতাম, তবে হয়তো আজ আমরা এখানে থাকতাম না। দুজনের চোখেই জল ছিল, কিন্তু এবার সেই জলে ব্যথার সাথে সাথে সত্যও ছিল। কিন্তু জীবন এত সহজ ছিল না। যে সম্পর্ক একবার ভেঙে গেছে তাকে জোড়া এত সহজ ছিল না। সমাজ, মানুষ আর সবচেয়ে বড় কথা তাদের নিজস্ব অতীত, এই সব এখনও তাদের পথে দাঁড়িয়েছিল। আর তখনই গল্পে এক নতুন মোড় আসতে চলেছিল, এমন এক মোড় যা তাদের জীবনকে ফের এক কঠিন পরীক্ষার মুখে ফেলতে চলেছিল। পার্ট 6। সত্য সামনে আসার পর যেন দুজনের মন হালকা হয়ে গিয়েছিল। কিন্তু জীবনের আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছিল। বাংলোর ভেতর এখন আগের মতো নিস্তব্ধতা ছিল না, কিন্তু বাইরের দুনিয়ায় এক তুফান উঠে গিয়েছিল। ধীরে ধীরে লোকেরা জানতে পারল যে দিল্লি হাইকোর্টের বিচারক আরাধ্য সিনহার বাড়িতে এক লোক চাকর হয়ে থাকছে, আর সে কোনো সাধারণ লোক নয়, বরং তার প্রাক্তন স্বামী। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল। উকিলদের মধ্যে চর্চা শুরু হল, মিডিয়া পর্যন্ত কথা পৌঁছে গেল, এবং সমাজ নিজের মতামত দেওয়া শুরু করল। কেউ বলছিল এটা একজন বিচারকের মর্যাদার পরিপন্থী, তো কেউ এটাকে এক আবেগপ্রবণ দুর্বলতা বলছিল। আরাধ্যর সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল। একদিকে তার মন ছিল, যা এখন সত্য জেনে গেছে এবং ধীরে ধীরে রাঘবকে ফের বুঝতে শুরু করেছে, আর অন্যদিকে তার পদ, তার সম্মান এবং সমাজের চাপ ছিল, যা তাকে প্রতি পদক্ষেপে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য করছিল।
সেই দিন বিকেলেই তার বাড়িতে কিছু বড় উকিল আর অফিসার এলেন। তাদের মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন প্রবীণ উকিল বললেন, ম্যাডাম, আপনাকে বুঝতে হবে যে আপনি একজন জাজ। আপনার প্রতিটি পদক্ষেপ সমাজের জন্য একটি উদাহরণ। যদি এই কথা আরও ছড়িয়ে যায় তবে আপনার ভাবমূর্তির ওপর প্রশ্ন উঠতে পারে। আরাধ্য চুপচাপ তাদের কথা শুনতে রইল। তার ভেতরে এক যুদ্ধ চলছিল। সে কি তার মনের কথা শুনবে নাকি তার পদের দায়িত্ব পালন করবে? ওদিকে রাঘবও এইসব জানতে পেরে গিয়েছিল। সে চাকরদের কথা থেকে সব শুনে নিয়েছিল। পার্ট ৭। সে তার ছোট ঘরে বসেছিল এবং তার চোখে ফের সেই পুরনো ব্যথা ফিরে এসেছিল। সে ভাবল, হয়তো আমি ফের ওর জীবনে বোঝা হয়ে গেছি। পরের দিন সকালেই সে চুপচাপ নিজের মালপত্র গুছিয়ে নিতে লাগল। তার কাছে বেশি কিছু ছিলও না, শুধু কিছু পুরনো জামা কাপড় আর কিছু স্মৃতি। সে শেষবারের মতো পুরো বাড়িটা দেখল, সেই জায়গা যেখানে সে দ্বিতীয় সুযোগ পেয়েছিল। ঠিক সেই সময় আরাধ্য সেখানে চলে এলো। সে তাকে মালপত্র বাঁধতে দেখে তৎক্ষণাৎ বুঝে গেল সে কি করতে চলেছে। সে কঠোর গলায় বলল, এটা কি করছো তুমি? রাঘব তার দিকে না তাকিয়েই বলল, চলে যাচ্ছি, কারণ আমি ফের তোমার জীবন নষ্ট করতে চাই না। এটা শুনে আরাধ্যর ভেতরে রাগ আর ব্যথা দুটোই একসাথে উথলে উঠল। সে চড়া গলায় বলল, সিদ্ধান্ত নেবার তুমি কে? এটা আমার বাড়ি আর আমার জীবন। রাঘব প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার সম্মানও তো আছে, তোমার পদ, তোমার পরিচয়। আমি চাই না আমার কারণে তোমাকে কিছু সহ্য করতে হোক। এটা শুনে আরাধ্য কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে এক অদ্ভুত যন্ত্রণা হল। সে ধীরে ধীরে বলল, আর আমি যা অনুভব করছি তার কি হবে? আমি কি সেটাকে নজরআন্দাজ করে দেব, শুধু এই জন্য যে লোকে কি বলবে? এই প্রশ্ন রাঘবকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে কোনো জবাব দিল না। দুজনের মধ্যে ফের নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আরাধ্য দীর্ঘশ্বাস নিল এবং বলল, এখন সিদ্ধান্ত আমি নেব, আর সেটাই হবে যা সঠিক। সেই দিনেই সে এক বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। এমন এক সিদ্ধান্ত যা শুধু তার কেরিয়ার নয়, বরং তার পুরো জীবন বদলে দিতে পারত। সে ঠিক করল যে সে সমাজের ভয়ে নয়, বরং সত্য এবং নিজের মনের ডাকে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই পথ সহজ ছিল না। সে জানত সামনে আরও মুশকিল আসতে চলেছে, এবং হয়তো তাকে তার সবচেয়ে বড় পরিচয় পর্যন্ত বাজি রাখতে হতে পারে। ওদিকে রাঘব এখনও দোটানায় ছিল। সে বুঝতে পারছিল না সে থাকবে নাকি চলে যাবে। কিন্তু সে এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে এই কাহিনী এখন শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা এমন এক লড়াই হয়ে দাঁড়িয়েছে যেখানে মন আর সমাজ মুখোমুখি দাঁড়িয়ে আছে, এবং সামনের সিদ্ধান্তই ঠিক করবে জয় কার হবে। দিল্লির সকাল আজ কিছু আলাদা ছিল। বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন বড় কোনো সিদ্ধান্ত হতে চলেছে। দিল্লি হাইকোর্টের বাইরে আজ সাধারণ দিনের চেয়ে বেশি ভিড় ছিল। মিডিয়ার গাড়ি দাঁড়িয়েছিল, রিপোর্টাররা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন, এবং প্রত্যেকের নজর একটিই নামের ওপর ছিল, আরাধ্য সিনহা। খবর পুরো শহরে ছড়িয়ে গিয়েছিল যে এক হাইকোর্ট জাজ আজ এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন যা শুধু তার জীবন নয়, বরং সমাজের চিন্তাধারাকেও বদলে দিতে পারে। ওদিকে বাংলোর ভেতরে আরাধ্য নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তার চোখে আজ এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে নিজের ভেতরের সমস্ত জটিলতা মিটিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, আজ সিদ্ধান্ত ভয়ের নয়, সত্যের হবে। অন্যদিকে রাঘব নিজের ঘরে বসেছিল, তার হাত কাঁপছিল। মনে ভয় ছিল যে হয়তো আজ সব কিছু শেষ হয়ে যাবে। পার্ট 9। সে ভাবল হয়তো আজ আরাধ্য তাকে চিরকালের জন্য নিজের জীবন থেকে বের করে দেবে, কিন্তু সে এটা জানত না যে আজ যা হতে চলেছে তা তার ভাবনার চেয়ে একেবারে আলাদা হবে। কিছুক্ষণ পরেই আরাধ্য কোর্টের জন্য বেরিয়ে পড়ল। যেমনই তার গাড়ি হাইকোর্টের গেটে পৌঁছল, ক্যামেরার ফ্ল্যাশ চমকাতে লাগল। লোকেরা তার সম্পর্কে নানা রকম কথা বলছিল। কেউ তাকে ভুল বলছিল, তো কেউ তার সাহসের প্রশংসা করছিল। কিন্তু আরাধ্যর মুখে কোনো ভয় ছিল না, শুধু এক দৃঢ় সংকল্প ছিল। সে সোজা কোর্ট রুমে পৌঁছল এবং নিজের চেয়ারে বসে পড়ল। পুরো কোর্টের নিস্তব্ধতা নেমে এলো। প্রত্যেকেই জানতে চাইছিল আজ কি হতে চলেছে। কিছুক্ষণ পর আরাধ্য নিজেই একটি কেস ঘোষণা করল। এটা কোনো সাধারণ কেস ছিল না, এটা তার নিজের জীবনের সাথে জড়িত মামলা ছিল। সে বলল যে আজ সে এমন এক রায় শোনাতে যাচ্ছে যা শুধু আইন নয়, বরং মানবিকতার ভিত্তিতে হবে। পুরো কোর্টে ফিসফাস শুরু হয়ে গেল। ওদিকে বাংলোয় বসে থাকা রাঘবও এই খবর পেয়ে গিয়েছিল। সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ হাইকোর্টের দিকে দৌড় দিল। যখন সে সেখানে পৌঁছল তখন দেখল বাইরে ভিড় জমে আছে। সে কোনোভাবে ভেতরে পৌঁছল এবং কোর্টরুমের কোনায় দাঁড়িয়ে গেল। তার নজর শুধু আরাধ্যর ওপর ছিল। পার্ট 10। আরাধ্য বলতে শুরু করল। তার গলায় আজ এক আলাদা শক্তি ছিল। সে বলল,
যে কখনো কখনো জীবনে এমন কিছু সিদ্ধান্ত হয়ে যায় যা পুরো সত্য না জেনে নেওয়া হয়, আর সেই সিদ্ধান্তগুলোই অনেক জীবন বরবাদ করে দেয়। সে নিজের আর রাঘবের সম্পর্কের উল্লেখ করল, কিন্তু নাম না নিয়ে। সে জানালো কিভাবে এক ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল, আর কিভাবে অহংকার তাকে সত্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল। পুরো কোর্ট নিস্তব্ধ ছিল, প্রত্যেকে তার কথা খুব মন দিয়ে শুনছিল। তারপর সে বলল যে একজন বিচারক হওয়ান খাতিরে তার কর্তব্য হল সে প্রতিটি মামলায় পুরো সত্যকে বুঝবে, কিন্তু একজন মানুষ হওয়ার খাতিরে সে নিজের জীবনেই এই ভুল করে ফেলেছে। এটা বলতে গিয়ে তার গলা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তারপর সে সেই রায় শোনাল যা সবাইকে চমকে দিল। সে বলল যে সে নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছে। এটা শুনতেই পুরো কোর্টে শোরগোল শুরু হয়ে গেল। লোকে একে অপরের দিকে তাকাতে লাগল। কারোর বিশ্বাস হচ্ছিল না যে একজন বিচারক শুধু নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য এত বড় পদক্ষেপ নিতে পারে। কিন্তু আরাধ্য থামল না। সে আরও বলল যে সম্মান শুধু পদ দিয়ে হয় না, বরং সত্য এবং মানবিকতা দিয়ে হয়। আর যদি তার পদ তাকে সঠিক কাজ করতে বাধা দেয়, তবে তার সেই পদের দরকার নেই। এটা শুনে রাঘবের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বুঝতে পারছিল না সে কি করবে। সে কখনো ভাবেনি যে আরাধ্য তার জন্য এত বড় সিদ্ধান্ত নেবে। কোর্টের বাইরে মিডিয়া এই খবর লাইভ দেখাচ্ছিল। পুরো দেশে এই খবর ছড়িয়ে গিয়েছিল। কিছু লোক তার সমালোচনা করছিল, তো কিছু লোক তাকে একজন সত্যিকারের মানুষ বলছিল। কিন্তু আরাধ্যর জন্য এখন এই সব কোনো মানে রাখত না। সে তার রায় শুনিয়ে দিয়েছিল। সে নিজের চেয়ার থেকে উঠল এবং ধীরে ধীরে বাইরে বেরোতে লাগল। তখনই তার নজর রাঘবের ওপর পড়ল। দুজনের চোখ মিলল এবং সেই মুহূর্তে যেন সমস্ত শব্দ শেষ হয়ে গেল, শুধু অনুভূতি রয়ে গেল। রাঘব তার কাছে এলো, তার চোখে জল ছিল এবং গলা ধরে এসেছিল। সে বলল, তুমি এইসব কেন করলে আরাধ্য? আরাধ্য হালকা হাসির সাথে বলল, কারণ এবার আমি কোনো ভুল করতে চাইনি। এটা শুনে রাঘব পুরোপুরি ভেঙে পড়ল। সে প্রথমবার কোনো দ্বিধা ছাড়া তার সামনে নিজের মনের কথা রাখল। সে বলল যে সে এখনও তাকে ভালোবাসে এবং চিরকাল ভালোবাসবে। এটা শুনে আরাধ্যর চোখেও জল চলে এলো, কিন্তু এবার সেই চোখে ব্যথা নয়, বরং প্রশান্তি ছিল। সে ধীরে ধীরে বলল যে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু কখনো কখনো অহংকার তাকে ঢেকে দেয়। সেই দিন কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা এমন এক দৃশ্য দেখল যা দ্বারা আগে কখনো দেখেনি। একজন বিচারক যে নিজের পদ ছেড়ে নিজের সম্পর্ককে বেছে নিল, এবং এক ব্যক্তি যে নিজের ভুল থেকে শিখে নিজেকে বদলে নিল। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ এখন আসল প্রশ্ন ছিল এই যে সমাজ কি এই সিদ্ধান্ত মেনে নেবে, নাকি এরা ফের নতুন কোনো মুশকিলে ফেসে যাবে। দিল্লির সেই দুপুরে এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। দিল্লি হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা এখনও সেই চর্চায় ডুবেছিল। কেউ বলছিল আরাধ্য অনেক বড় ঝুঁকি নিয়েছে, তো কেউ বলছিল সে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু এই সমস্ত আওয়াজ থেকে দূরে আরাধ্য আর রাঘব নিজেদের জীবনের সবচেয়ে বড় মোড়ে দাঁড়িয়েছিল। কোর্ট থেকে বেরোনোর পর দুজনে কিছুক্ষণ চুপচাপ হাঁটতে থাকল। তাদের মধ্যে কোনো শব্দ ছিল না, কিন্তু হৃদয়ে অনেক কিছু চলছিল। রাঘব বারবার আরাধ্যকে দেখছিল, আর তারপর নজর নামিয়ে নিচ্ছিল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এটা সেই আরাধ্য যে নিজের পদ, নিজের পরিচয় সবকিছু ছেড়ে দিল শুধু একটি সম্পর্কের সত্যের জন্য। কিছুক্ষণ দূরে গিয়ে আরাধ্য থামল। সে ধীরে ধীরে বলল, এখন আগে কি হবে রাঘব? এই প্রশ্নটা যতটা সহজ মনে হচ্ছিল ঠিক ততটাই কঠিন ছিল। রাঘব দীর্ঘশ্বাস নিল এবং বলল, যা তুমি চাও তাই হবে, কারণ এখন আমি নিজের কোনো ইচ্ছা তোমার ওপর চাপিয়ে দিতে চাই না। এটা শুনে আরাধ্যর মুখে এক হালকা হাসি এলো। সে বলল, প্রথমবার তুমি সঠিক জবাব দিয়েছ। দুজনের মধ্যে দূরত্ব এখন ধীরে ধীরে কমতে শুরু করেছিল, কিন্তু তাদের সামনে জীবনের আসল চ্যালেঞ্জগুলো এখন দাঁড়িয়েছিল। পরের কয়েকদিনে মিডিয়ার শোরগোল আরও বেড়ে গেল। প্রতিটি চ্যানেলে আরাধ্যর চর্চা হচ্ছিল। কিছু লোক তাকে পাগল বলছিল, তো কিছু লোক তাকে একজন সত্যবাদী নারীর উদাহরণ হিসেবে বলছিল। কিন্তু এই সবের মধ্যে আরাধ্য আরও এক বড় সিদ্ধান্ত নিল। সে ঠিক করল যে সে এখন তার জীবন শুধু নিজের জন্য নয়, বরং সেই সব মানুষের জন্য বাঁচবে যাদের সত্যি ইনসাফ দরকার। সে নিজের বাড়িকে একটি ছোট আশ্রমে পরিণত করল, যেখানে সেই সব মানুষ আশ্রয় পেত যারা সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়েছিল।
রাঘবও এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে দিনরাত পরিশ্রম করত, লোকেদের সাহায্য করত এবং প্রতিটি সেই মানুষের জন্য পাশে দাঁড়াত যে কখনো তার মতো ভেঙে পড়েছিল। ধীরে ধীরে লোকেদের চিন্তাধারাও বদলাতে লাগল। যে লোকেরা আগে তাদের সমালোচনা করছিল তারাই এখন তাদের প্রশংসা করতে লাগল। তারা বুঝতে পারল যে সম্মান শুধু চেয়ার থেকে হয় না, বরং মানুষের কর্ম থেকে হয়। পার্ট 14। একদিন বিকেলে যখন সূর্য ডুবছিল এবং আকাশ হালকা সোনালি রঙে রাঙানো ছিল, আরাধ্য আর রাঘব তাদের বাড়ির বাইরে বসেছিল। তাদের সামনে কিছু বাচ্চা খেলছিল, কিছু লোক হাসছিল এবং পরিবেশে এক প্রশান্তি ছিল। রাঘব ধীরে ধীরে বলল, তোমার কি কখনো নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা হয়? আরাধ্য না ভেবেই বলল, না, কারণ এবার আমি মন আর সত্য দুটোর কথাই শুনেছি। এটা শুনে রাঘবের চোখে এক আলাদা আভা এলো। সে ধীরে ধীরে বলল, যদি তুমি চাও তবে আমরা আমাদের জীবন ফের শুরু করতে পারি। এটা শুনে আরাধ্য কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে আকাশের দিকে তাকালো এবং তারপর রাঘবের চোখের দিকে তাকিয়ে বলল, জীবন পুনরায় শুরু হয় না, কিন্তু তাকে নতুনভাবে বাঁচা নিশ্চয়ই যায়। এই জবাব রাঘবের মন ছুঁয়ে গেল। সে হাসতে হাসতে বলল, তাহলে চলো একে নতুনভাবে বাঁচি। সেই দিনের পর তাদের জীবনে এক নতুন শুরু হলো। তারা তাদের সম্পর্ককে নাম দেওয়ার কোনো তাড়াহুড়ো করেনি, কিন্তু তাকে পুরো সততা আর সত্যের সাথে বাঁচতে শুরু করল। সময় কেটে গেল এবং তাদের এই ছোট প্রচেষ্টা এক বড় আন্দোলনে পরিণত হল। লোক দূর দূরান্ত থেকে তাদের কাছে আসতে লাগল, নিজেদের গল্প নিয়ে, নিজেদের সমস্যা নিয়ে, আর সেখান থেকে আশা নিয়ে ফিরতে লাগল। আরাধ্য আর রাঘব এখন শুধু দুজন মানুষ ছিল না, বরং একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল। তারা এটা প্রমাণ করে দিয়েছিল যে যদি মানুষ নিজের অহংকার ছেড়ে সত্যকে আপন করে নেয়, তবে প্রতিটি ভেঙে যাওয়া সম্পর্ক ফের জুড়ে যেতে পারে। পার্ট 15। সমাজ ধীরে ধীরে বদলছিল, আর সেই বদলের শুরু হয়েছিল এমন এক সিদ্ধান্ত থেকে যাকে কখনো লোকেরা পাগলপন বলছিল। অনেক বছর পর একদিন যখন কোনো নতুন ব্যক্তি তাদের কাছে এলো এবং তাদের জিজ্ঞাসা করল যে তাদের কাহিনী কি, তখন আরাধ্য হাসি মুখে শুধু এটুকু বলল যে এই কাহিনী একজন বিচারক আর এক ভিখারির নয়, বরং দুজন মানুষের, যারা নিজেদের ভুল থেকে শিখে মানবিকতাকে বেছে নিয়েছে। রাঘব তার কথা এগিয়ে নিয়ে বলল যে আর এই কাহিনী এটা শেখায় যে জীবন আমাদের সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, শুধু আমাদের সেটা চিনতে জানতে হবে। সেই বিকেলে সূর্য ধীরে ধীরে ডুবছিল, কিন্তু তাদের জীবনে যে আলো এসেছিল তা কখনো শেষ হওয়ার ছিল না। আর এরই সাথে তাদের কাহিনী এক সুন্দর সমাপ্তি নয়, বরং এক নতুন শুরু হয়ে গেল, যেখানে ভালোবাসা, সত্য আর মানবিকতা প্রতিটি ব্যথার উপর জয় হাসিল করে নিল।